বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমার পরের বক্তা বিধায়ক হওয়া মাত্র ওই বিকাশের ওপরই নজর দিয়েছেন। মানে বিধায়ক হয়েই তিনি শটান পৌঁছে গেছিলেন বিকাশ ভবনে শিক্ষা দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করতে। তখন থেকেই জল্পনা শুরু, তাহলে কি তিনি পরের শিক্ষামন্ত্রী হচ্ছেন? বামপন্থী ছাত্র রাজনীতি থেকে অশোক ভট্টাচার্যের হাত ধরে উত্থান, আবার অশোক ভট্টাচার্যকেই ৩৫,০০০ ভোটে হারিয়ে শিলিগুড়ির বিধায়ক হওয়া, তারপর ৫ বছর বিধানসভায় প্রধান বিরোধী দলের মুখ্য সচেতকের গুরুদায়িত্ব পালন করে এবারের ভোটে তৃণমূলের গৌতম দেবকে হারিয়েছেন ৭৩,০০০-এরও বেশি ভোটে। আমার পরের বক্তা শঙ্কর ঘোষের জনপ্রিয়তা বুঝতে শুধু এইটুকু বলা যথেষ্ট যে এবারের নির্বাচনে তার কেন্দ্রে সে একাই পেয়েছে ৬৩% ভোট। লাল রং মুছে বহুদিন সে গেরুয়াধারী, কিন্তু অতীতকে অস্বীকার করে নয়। তার বাঁ হাতে চে গেভারার ট্যাটু এখনও জ্বলজ্বল করছে। কিন্তু কথা হলো, শঙ্কর বা তার সহকর্মীরা কি পারবেন জাতীয় স্তরে নিট বাতিল বা এই সিবিএসসি বিভ্রাট কিংবা এ রাজ্যে নজিরবিহীন শিক্ষা কেলেঙ্কারি সম্পূর্ণ উল্টো রাস্তায় হেঁটে একটা স্বচ্ছ সুন্দর সিস্টেম তৈরি করতে, একটা উদাহরণ তৈরি করতে? মানুষ কিন্তু অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে আছে, সেই অপেক্ষায় আছে। আমার পরের বক্তা অবশ্যই শঙ্কর ঘোষ। সুমনদা, ধন্যবাদ। প্রথমত, প্রায় নির্বাচনের পর থেকে কিছুটা প্রচার মাধ্যমের সামনে আসিনি, ৪ তারিখের পর থেকে। তো যাই হোক, আমরা একটু ঘটোমটো জায়গায় পড়েছি, কেননা মুখ্যমন্ত্রীকে শোনানোর জন্য আমাদের কাছে অত্যন্ত বড় অবকাশ রয়েছে, পরিসর রয়েছে, যেহেতু আমরা তার আশেপাশেই থাকি। ফলে মুখ্যমন্ত্রীকে আমরা যে কথা শোনাতে চাই সেটা নিশ্চিতভাবে আমাদের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যেই আমরা বলে থাকি। তবুও এই অনুষ্ঠানের আঙ্গিকে আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে কিছু কথা বলা। আপনারাও এটা বুঝতে পারেন যে এখানে আমরা সরকারি দলের প্রতিনিধিত্ব করছি। ফলে সরকারি দলের যখন প্রতিনিধিত্ব করছি, আমার কোনো একটি বক্তব্যই সরকারের বক্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হবে, এবং যেটা এখনও মুখ্যমন্ত্রী বলেননি সেটা আমার পক্ষে এখানে দাঁড়িয়ে বলাটা সম্ভব নয়, কেননা এটা একটা সরকারের পলিসির উপর নির্ভর করে। তবু আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরবার, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে। যে পাহাড়গুলো আমি ডিঙোতে চাই, যে পাথরগুলো আমি এগোতে চাই, ভেঙে আমি এগোতে চাই, কাঁটাতারগুলো আমি পেরোতে চাই, আমি ডিঙোতে চাই, ভেঙে এগোতে চাই, শুধু পেরোতে চাই। আসলে এই কবিতার লাইনগুলো পড়বার মধ্যে দিয়ে আমি শঙ্করের চাঁদের পাহাড়ের অজানার অভিজ্ঞতাকে নতুন করে দেখবার চেষ্টা করেছি। রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের সদস্য হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি। বর্তমানে শাসক দলের হয়ে কাজ করবার যে সৌভাগ্য পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদে আমরা পেয়েছি, নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব মানুষের প্রত্যাশা, তাদের ভালোবাসা, সেটাকে সম্মান দেওয়ার। এই যে সুমনদা, আজকের যে মোশনটা রাখা হয়েছে, ডিঙিয়ে পাথর ১.৫ দশকের নতুন আশায় ভর করে ফের, শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি এগোক বঙ্গে ঘুচিয়ে ভীতি, কোটি কোটি গণতন্ত্রের সে ডাক শুনুন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি ডাক শুনেছেন সেটা নিয়ে নিশ্চিতভাবে আমি ২-১টি লাইন আপনাদের সামনে রাখব। তবে আমি আমাদের এই অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। কারণ বিগত দিনে পশ্চিমবঙ্গ, যেটা কুণালবাবু বলেছেন যে পোস্টপোল ভায়োলেন্স, রক্তস্নাত পশ্চিমবঙ্গ, অন্তত এবারের ৪ঠা মের পর এই রক্তস্নাত পশ্চিমবঙ্গকে আমাদের দেখতে হয়নি। বিরোধীদের রক্তে রাস্তা ভিজে যায়নি। এর জন্য কৃতিত্ব প্রাপ্য নিশ্চিতভাবে বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমার দলের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের, যারা এই বিষয়ে নিরন্তর তাদের বক্তব্য রেখেছেন। রাজনৈতিক হিংসা
পরিহার করবার কথা তারা বলেছেন। এবং আজকে সুমনদা বলবার সময় বলছিলেন ভালো খারাপ তৃণমূলের কথা, আমি শুধু এইটুকু বলবো, এই শব্দবন্ধে মানুষের যে ঘৃণাবোধ প্রকাশ্যে এসছে, তৃণমূল কংগ্রেসের যারা এই 2021 পরবর্তীতে বিভিন্ন পোস্টপোল ভায়োলেন্সে যুক্ত ছিল, সেখানে দাঁড়িয়ে সরকার যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করত, তাহলে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে নয়, কোনো তৃণমূলেরই অস্তিত্ব এই পশ্চিমবঙ্গের মাটিতে থাকতো না। এটাই বাস্তব। আর সেই বাস্তবতা নিয়েই ভারতীয় জনতা পার্টি তার পশ্চিমবঙ্গের সরকার পথ চলা শুরু করেছে। সুমনদা বলেছেন শুনুন মুখ্যমন্ত্রী। আমি বিশ্বাস করি যে আমার মুখ্যমন্ত্রী, আমার দলের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী, শ্রমিকদার ভাষায় পশ্চিমবঙ্গের সকল মানুষের মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই তা মানুষের কথা শুনে কাজ শুরু করেছেন। আমি 4টে উদাহরণ দেব। আমি 4টে উদাহরণের মধ্যে প্রথম উদাহরণ দেব, আজকে আসতে গিয়ে আমি দেখলাম চিংড়িঘাটা, আমি কলকাতার ছেলে নই, চিংড়িঘাটায় একটা আমাদের মেট্রো রেলের যে কানেকশন, সেটা দীর্ঘ 2 বছর ধরে এই রাজ্যের সরকার, এই প্রথম আমরা দেখলাম একটা রাজ্যের সরকার নিজের রাজ্যের উন্নয়ন চায় না, তার প্রতিনিধি হিসাবে কুণালবাবু এখানে ব্যাট করছে যে 2 বছরে যে এই কানেকশনটা করতে পারেনি বা কানেক্ট করতে পারেনি, মাত্র 120 ঘন্টায় সেই কানেক্ট করিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এই রাজ্যের বিজেপির সরকার এই বার্তা দিয়ে দিয়েছে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আমরা সব কাজ করতে পারি। কুণালবাবুকে আমি আরও একটা জিনিস এই মুহূর্তে এই প্রসঙ্গে বলতে চাই। দেখবেন এই সময় অনুপ্রবেশকারী একটা বড় ইস্যু হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে ঘোরাফেরা করেছে। কুণালবাবু এখানে আছেন। বিএসএফকে জমি দেওয়ার প্রশ্নে গত রাজ্যের সরকারের যে ভূমিকা ছিল, আমি অন্তত এইটা ভাবতে পারি না যে একটি দেশের কাঠামোর মধ্যে একটি অঙ্গরাজ্যের সরকার দেশের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে, যেখানে দাঁড়িয়ে বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না কাটা তার দেওয়ার জন্য। এখানের ঘরে এরকম কোনো মানুষ আছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা বিপন্ন হোক এটা চান? আমি আশা করি এটা কেউ চান না। আমার রাজ্যের সরকার, আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছু দিনের মধ্যেই বিএসএফকে এই জমি হস্তান্তর করেছেন। আমি আপনাদের নিশ্চিতভাবে বিচারের বাণী নিভৃতে কাঁদে, সুমনদা বলেছেন। আমি শুধু এইটুকু বলবো, আজকে এখানে কামদুনির জন্য আপনারা এসছেন, কামদুনির ফাইল খুলুক। অনেকে ভেবেছিলেন যে আরজি করের ফাইল চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। আমার মুখ্যমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই 3 জন পুলিশ অফিসার যারা এই সময়কালে সব থেকে সমালোচিত হয়েছে তাদেরকে সাসপেন্ড করেছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, কুণালবাবু আপনি বিরোধী দলের বিধায়ক হিসাবে কাজ করেছেন। গত 5 বছর ধরে আমরা একই কাজ করেছি। আমি আপনাকে আমার দলের পক্ষ থেকে, আমার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু অন্তত নিশ্চিত করতে পারি, গত 5 বছরে বিরোধী দলের বিধায়কদেরকে আপনারা যেভাবে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, আমাদেরকে কাজ করতে দেননি, আপনাদের প্রশাসনিক বৈঠকে একদিনও ডাকা হয়নি, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার প্রথম প্রশাসনিক বৈঠকে সমস্ত বিরোধী দলের বিধায়কদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলের বিধায়কদেরকে, যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে তারা সাড়া দিয়ে তারা এসেছেন। ফলে স্বাভাবিকভাবে এই 4টে কাজ আপনারা যারা অন্তত রাজনীতির সঙ্গে প্রতিদিন তার চর্চার সঙ্গে জড়িয়ে থাকেন, আমি আশা রাখি কুণালবাবু নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবেন, তিনি তার বক্তব্য 4টে কাজ আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। এখন সমস্যা আমার একটা হয়ে যাচ্ছে যে সুমনদা কিছু কথা বলছেন, সেই কথার প্রেক্ষিতে আমার পক্ষে কথা বলা খুব কঠিন। আমি চিরকাল শৃঙ্খলা মেনে রাজনীতি করি। সংসদীয় কাঠামোর মধ্যে আমাকে কথা বলার সময় তাও আমাকে ভেবে বলতে হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, সুমনদা বলছিলেন যে আপনারা জাস্ট ভুলে যান যে আমি একজন বিধায়ক।
প্রথমবার জিতেছিলাম 36, পরের বার জিতেছি 73, 63 বা 66% ভোট পেয়ে। এগুলো সব ভুলে যান। আমি একজন উত্তরবঙ্গের ছেলে এবং উত্তরবঙ্গের ছেলে যুবক হিসাবে আমার যদি যন্ত্রণাটা আপনারা জানতে চাইতেন তাহলে আমি বলতাম গত 5 বছর উত্তরবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে। পাহাড় কেটে একের পর এক অট্টালিকা সাজানো হয়েছে। আমাদের অবৈধ বালি খাদান, অবৈধ ক্রাশারে উত্তরবঙ্গের প্রত্যেকটা মাটি জর্জরিত হয়েছে। আমরা দেখেছি আমাদের গত সরকারের আমলে পাহাড়ে রানীমা মাঝে মাঝে ঘুরতে যেতেন, কিন্তু রানীমা সেই অঞ্চলে তার আবহাওয়া পরিবর্তন করে তার শারীরিক সুস্থতা কতখানি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু উত্তরবঙ্গের চা বাগান হোক, পাহাড় হোক, জঙ্গল হোক, সেখানকার মানুষের মান, অভিমান, কষ্ট, যন্ত্রণা কোনোদিন ছুঁয়ে দেখেননি। তারা শুধু চেষ্টা করেছিলেন কিছু কথা, কিছু শব্দ ব্যবহার করে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করতে। তাই আজকে উত্তরবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসকে মানুষ দ্বারা বিসর্জিত হতে হয়েছে। প্রায় 54টি সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে 41টি আসন জয়ী হয়েছে। এটাই হচ্ছে এই গত সরকারের প্রতি উত্তরবঙ্গের মানুষের একটা বার্তা হিসাবে আপনারা নিশ্চিতভাবে ধরে দেখতে পারেন। আমি এখানে যে শব্দবন্ধগুলো ব্যবহার করা হয়েছে, আমি বলেছি যে আমার বলবার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। শিক্ষা, এই সরকারের কাছে আমি যদি আমার প্রত্যাশা বলি তাহলে নিশ্চিতভাবে আমি চাইব যে গত 15 বছর বা তার বেশি সময় ধরে আমাদের এই রাজ্যে, বিশেষ করে গত 15 বছরে এখানে পরিচয় হিসেবে আমাদেরকে চেনানো হয়েছে আমরা আগে বাঙালি, বাংলা বাঙালি। আমরা বলবো যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আশা করব যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিশ্চিতভাবে এমন চর্চা হোক যেখানে এটা প্রমাণ হয় যে আগে আমরা ভারতীয়, তারপরে বাঙালি, এই চর্চা হওয়া প্রয়োজন। এবং আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেন যে বন্দে মাতরম দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবার কথা, আবার বলছি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি, ভারতীয় শিক্ষা গত 15 বছরে যেটা আমাদের পাঠ্যপুস্তক থেকে মুছে দেওয়া হয়েছে, লেখা হয়েছিল সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি বিষয় নিয়ে, জেলে যাওয়া শিক্ষামন্ত্রী হোক কিংবা জেলে যাওয়া উপাচার্য হোক, এই যাদের ইতিহাস, সেই ইতিহাসকে মুছে দিয়ে নতুন একটা শিক্ষা ব্যবস্থা সিলেবাসের মধ্যে দিয়ে আমাদের সামনে উঠে আসুক, এটা আমরা চাইব। আমরা চাইব, আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমি আশা রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রীর দিক নির্দেশে যে মধ্যবিত্ত সরকারি স্কুল থেকে মুখ সরিয়ে বেসরকারি স্কুলের দিকে ধাবিত হয়েছে, তাদেরকে আমরা কি করে সরকারি স্কুলের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টিপাত করবেন। এটা আমার একজন সাধারণ নাগরিক হিসাবে, নাগরিকদের বক্তব্য হিসাবে আমি তুলে ধরতে চাই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমার বারবার করে প্রশ্ন আছে, একই ডাক্তার, একই নার্স, একই পরিকাঠামো, একই যন্ত্র, একই চিকিৎসা বিজ্ঞানে বই নিয়ে পড়া মানুষ, অথচ মানুষ কেন আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে স্বাস্থ্য পরিষেবা নেবার জন্য দক্ষিণের দিকে ছুটে যায়? ফলে এই যে বেসরকারি পরিষেবার প্রতি রাজ্যের অভ্যন্তরে কিংবা বাইরে যে অংশের মানুষ দৌড়ে বেরোচ্ছেন, আমরা চেষ্টা করব বা আমি মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রী যারা সরকারি স্বাস্থ্য পরিষেবাকে নরকের সাথে তুলনা করছেন, তাদেরকে কি করে আবার নতুন করে এই বেসরকারি স্বাস্থ্য পরিষেবার থেকে সরকারি স্বাস্থ্য পরিষেবায় ফিরিয়ে নিয়ে আসা যায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। তার কারণ আমরা জনপ্রতিনিধিরা নিশ্চিতভাবে কুণালবাবু স্বীকার করবেন, সব থেকে বেশি সমস্যায় পড়ি বেসরকারি হসপিটালে ভর্তি হবার পরে মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়ির মানুষেরা আমাদের কাছে দাবি করেন টাকা কমিয়ে দিন, সেটা কখনো লাখ, কখনো 2 লাখ, কখনো 3 লাখ টাকা। কোনো জনপ্রতিনিধি তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি
এটাকে আর বড় করতে চাই না। আমি কুণালবাবুকে শুধু 2-3টে কথা আমার তরফ থেকে বলবো। আমি মনে করি যে 15 বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্ব কালকে আমি চিহ্নিত করি অধঃপতিত রুচির রাজনীতি হিসাবে। এই ধরনের রুচিহীন রাজনীতি আগে কখনো হয়েছে বলে আমি মনে করি না। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড না ফার্স্ট ইন কমান্ড বলতে পারবো না। আমি এর আগে বলেছিলাম ব্যাড পার্সন ইন পলিটিক্স, রাজনীতিতে অত্যন্ত খারাপ মানুষ। তার যে আজকে চেহারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছেছে, তৃণমূল কংগ্রেস অন্তত এই চেহারার থেকে কোনোদিন উঠে আসতে পারবে বলে আমি মনে করি না। তবে আশা রাখব মানুষের যে প্রত্যাশা নিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, ভালোবেসে ভোট দিয়েছেন, একটা মানুষের মধ্যে 2011-র বাম সরকারের পতনে মানুষের প্রতিক্রিয়া আমরা দেখেছি। 2026-এ তৃণমূল কংগ্রেসের সরকারের থেকে চলে যাওয়ার পরে মানুষের একটা প্রতিক্রিয়া দেখেছি। সেই প্রতিক্রিয়াটা হচ্ছে আনন্দের, শান্তির, খুশির। 15 বছর পর মানুষ আজকে হাসতে শিখেছে। 15 বছর পর মানুষ আজকে মন খুলে কথা বলতে শিখেছে। আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, তার দিক নির্দেশে, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা মানুষের এই হারিয়ে যাওয়া হাসি যেটা মানুষের মুখে আজ দেখতে পাচ্ছি, সেটাকে যেন দীর্ঘ থেকে দীর্ঘতর করতে পারি, সেই আশীর্বাদ আপনারা করবেন। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ, বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি জয়।